স্থানীয় মহিলারা, স্থানীয় বাসিন্দারা গিয়ে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, তাদের পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দিয়েছে। তাদের যে সমস্ত সেখানকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রয়েছে তাদের সকলের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ করে দেওয়ার একটা প্রচণ্ড হারে চেষ্টা চলেছে। নমস্কার দর্শক বন্ধু, ভিউয়ার্স, সকলকে প্রণাম, আদাব, সালাম জানিয়ে আজকের যে প্রতিবেদনটা আপনাদের কাছে নিয়ে আসবো সেটা হচ্ছে সন্দেশখালীর একটা খুব মারাত্মক ঘটনা এই মুহূর্তে চলছে। রাজ্য রাজনীতি তোলপাড় সন্দেশখালীর ব্যাপার নিয়ে। বিভিন্ন মেনস্ট্রিম মিডিয়া, রাত্রিবেলায় যদি আপনি বাংলা মিডিয়া খোলেন, সন্দেশখালী নিয়ে তোলপাড় হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তোলা হচ্ছে যে সেখানকার শেখ শাহজাহানের নেতার অনুগামী দুজন নেতা, সেই দুজন নেতার বিরুদ্ধে মানুষের ক্ষোভ যথেষ্ট উপড়ে পড়েছে। এই বিষয়ে কতটা সত্য এবং কতটা মিথ্যে সেটার একটা ক্লিয়ার দর্শন আপনাদের কাছে আমি রাখবো এবং রাজ্য রাজনীতিতে যে সমস্ত মানুষ আমার ভিডিও দেখছেন তারা ভাববেন যে আস্তে আস্তে আমাদের দেশ, আমি শুধু রাজ্যের কথা বলছি না, সন্দেশখালীর ব্যাপার নিয়ে আজকে আমি আপনাদের কাছে শুধু রাজ্যের কথা বলবো না, আমি সন্দেশখালীর ব্যাপারের সাথে সাথে পাশে আরও বিভিন্ন রাজ্যের ছবি আপনাদের কাছে তুলে ধরবো, যে সমস্ত রাজ্যে বিজেপি দল ক্ষমতায় রয়েছে এবং বিজেপি দল ক্ষমতার সাথে সাথে কীভাবে রাজ্য রাজনীতির সঙ্গে দেশীয় রাজনীতি এবং আমাদের দেশ আস্তে আস্তে কোন জায়গায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেটার তুলনা আপনারাই স্বয়ং করবেন। এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। শেয়ারের সাথে সাথে আপনাদের কমেন্টস কিন্তু আমি চাই, যে কমেন্টসে আমি জানতে চাই যে আপনারা সত্যি আমার ভিডিওর যে আপনাদের সামনে পার্থক্যটা আমি আজকে তুলে ধরবো আপনাদের চোখ খুলে দেবে নিশ্চিন্ত, এই ব্যাপারে আমি নিশ্চিত। দেখুন, সন্দেশখালীতে যে ঘটনাটা প্রথমে ঘটেছে সেটা আপনাদেরকে একবার ছোট্ট করে জানিয়ে রাখি যারা জানেন না। সন্দেশখালীতে শেখ শাহজাহানকে ইডি যখন গ্রেপ্তার করতে যায় সেই সময় থেকে এর সূত্রপাত এবং গতকাল সন্দেশখালীতে শেখ শাহজাহানের যে ডান হাত রয়েছে বলা চলে, সেই ডান হাত শিবু হাজরার উপরে কিন্তু স্থানীয় বাসিন্দাদের, যেটা বলা হচ্ছে যে স্থানীয় বাসিন্দাদের যারা মহিলা রয়েছে তাদের একটা ক্ষোভ উগড়ে পড়েছে এবং শিবু হাজরার বাড়িতে স্থানীয় মহিলারা, স্থানীয় বাসিন্দারা গিয়ে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, তাদের পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দিয়েছে। তাদের যে সমস্ত সেখানকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রয়েছে তাদের সকলের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ করে দেওয়ার একটা প্রচণ্ড হারে চেষ্টা চলেছে। এই বিষয়ে রাজ্য পুলিশের এডিজি নিজে হাতে দায়িত্ব নিয়েছেন সেই জায়গার আইন শৃঙ্খলার রক্ষা করার জন্য এবং এই মুহূর্তে যথেষ্ট কড়া হাতে এডিজি দমন করছেন এবং সেখানে 4 জন বিক্ষোভকারীকেও অ্যারেস্ট করেছে। এটা সম্ভবত সন্দেশখালী থেকে যে ঘটনাটা, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে মূল আক্রোশ হচ্ছে সেখানকার শিবু হাজরা নামে এক নেতার বিরুদ্ধে এবং শাহজাহান, যেখানে শেখ শাহজাহান আজ পর্যন্ত অধরা রয়েছে, সেই শেখ শাহজাহানের প্রতি। কিন্তু এই ঘটনাটা কি শুধুই কাকতালীয় ব্যাপার এবং শুধুই জনসাধারণ আজকে হঠাৎ করে সেখানে খেপে উঠলো, নাকি তাদেরকে কেউ পিছন থেকে ইন্ধন দিয়েছে কোনো রকম? যেটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলছিলেন যে বিজেপির এবং সিপিএমের মদতপুষ্ট কিছু আশ্রিত দুষ্কৃতী তাদের মধ্যে মিশে গিয়ে সেই গ্রামবাসীদেরকে খেপিয়ে তুলেছেন এবং তাদের সঙ্গে একটা যোগসাযোগ করে এই অগ্নিসংযোগ করছেন। এর পিছনে যে কারণটা রয়েছে সেই কারণটা একটা জিনিস আমি অস্বীকার করব না, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে 90% মানুষ রয়েছে, 80% মানুষ রয়েছে, তারা ভালো কর্মী, তারা খুব সুন্দরভাবে দলটাকে পরিচালনা করেন এবং খুব সুন্দরভাবে দলের সঙ্গে কাজ করতে চান। কিন্তু 20% মানুষ তৃণমূল কংগ্রেসে এখন এই মুহূর্তে যে তৃণমূল কংগ্রেসের ভরা বাজার যেটাকে বলে, সেই ভরা বাজারে 20% মানুষ এমনভাবে মিশে গিয়েছে যারা বিগত দিনে দেখা যেত যে তারা বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। কেউ হয়তো 2019 সালে যথেষ্ট জয় শ্রীরাম করে বিজেপির ধ্বনি উড়িয়েছে, জয় জয়কার করেছে। আজকে যখন তৃণমূল কংগ্রেসকে এই পশ্চিমবাংলা থেকে এখন হটানোর কেউ নেই, তাই কিছু মানুষ রয়েছে যারা ফরওয়ার্ড ব্লক, সিপিএম, বিজেপি থেকে একসময় বিতাড়িত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে এসেছে করে কামিয়ে খাবে বলে, এবং করে কামিয়ে খাওয়ার যে চেষ্টা, যে ইচ্ছা, সেই ইচ্ছাতে তারা ধরাকে সরাজ্ঞান করে না। তারা বহু সাধারণ মানুষ রয়েছে যাদেরকে পায়ের তলায় একেবারে পিষে মেরে দিতে চায়, যার জন্য তাদের দলের প্রতি, মানে তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত কর্মী তাদের যতটা তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা, ভালোবাসা এবং সম্মান রয়েছে, তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয়ে গেলে সেই সমস্ত দুর্দিনের কর্মী বা যারা প্রকৃত কর্মী তাদের যতটা দুঃখ লাগবে, এই সমস্ত যারা এই তোলাবাজ কিছু মানুষ রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের নাম হারিয়ে এক সময় সিপিএম এবং বিজেপি করে আসা মানুষগুলো আজকে তৃণমূল কংগ্রেসের ছবি দেখিয়ে, দিদির ছবি দেখিয়ে, মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে, বহু জায়গায় মানুষকে ভয় দেখিয়ে কিছু করে খাওয়ার চেষ্টা করছে এবং তাদের দায়ও বর্তায় না। যদি তৃণমূল কংগ্রেসের ছবি নষ্ট হয়, মমতা ব্যানার্জির ছবি নষ্ট হয়, অভিষেক ব্যানার্জির ছবি নষ্ট হয়, তাদের কোনো রকম দায় বর্তায় না। কারণ তাদের মনে প্রাণে কিন্তু তৃণমূল কংগ্রেস আমার মনে হয় না আজও পর্যন্ত জন্মেছে। যদি ভবিষ্যতে কোনোদিন তৃণমূল কংগ্রেসের সময় খারাপ হয়ে যায়, যদি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে কখনো চলে যায়, তাহলে কিন্তু এই মানুষগুলো আবার তাদের পুরনো দলে ফিরে যাবে এবং বহাল তবিয়তে তারা কিন্তু সেই রকম রাজনীতি করে যাবে, মানুষের নিজেদের পায়ের তলায় পিষে মেরে ফেলার রাজনীতি। সম্ভবত শিবু হাজরা বা শেখ শাহজাহানের ক্ষেত্রেও আমরা যেটা শুনেছি বা যেটা অতীতেও দেখেছি যে শেখ শাহজাহান একজন দাপুটে নেতা সেখানকার, এবং সেই সময় একসময় তিনি সিপিএম দলের কিন্তু দাপুটে নেতা ছিলেন। তার কি সত্য, তার কি মিথ্যে, সেটা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বিচার করবে। কিন্তু
তার কি তাই ধরা পড়ার পরে পুলিশ বিচার করবে, কোর্ট বিচার করবে, শিবু হাজরা কতটা দায়ী না দায়ী সেই বিষয়ে আমি কোনো কথা বলছি না। আমি বলছি যে যদি জনসাধারণের মধ্যে এরকম ক্ষোভ উকড়ে আসে, বা যদি জনসাধারণ আজকে এত মহিলা লাঠি সোটা নিয়ে বেরিয়েছে শিবু হাজরা এবং শেখ শাহজাহানের যারা আরও সাগরেদ রয়েছে তার বিরুদ্ধে, যে শোনা যাচ্ছে তারা নাকি বহু জায়গায় জমি কেলেঙ্কারি করেছে, ভেরি করার নাম করে বহু মানুষকে টাকা দেয়নি, কথাটা স্বীকার করেছেন সেখানকার তৃণমূল কংগ্রেসের বিধায়কও। কিন্তু যেটা অতীত থেকে দেখা যাচ্ছে, এই সমস্ত মানুষগুলো এক সময় সিপিএম এর সঙ্গে যুক্ত ছিল, লাল দলের সঙ্গে যুক্ত ছিল, আজ তারা তৃণমূল কংগ্রেসের বড় নেতা, সেখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষ যেটা বলছে, আমার এখানে কোনো রকম উদ্দেশ্য বা কিছু নেই, মানুষ যেটা বলছে সেখানকার মানুষ নাকি এই সমস্ত মানুষের দ্বারা খুব অত্যাচারিত ছিল। তো সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এই বিষয়টাকে একেবারেই প্রত্যাখ্যান করছে এবং বলছেন যে এই বিষয়ে বিজেপি এবং সিপিএম এর ইন্ধন রয়েছে। আমি যে ব্যাপারটা আজকে আপনাদের সামনে খুলাসা করব, যে বিজেপির 1 নম্বর ইন্ধন এখানে রয়েছে, এটা আমি একেবারেই মেনে নিচ্ছি। কিন্তু যদি তৃণমূল কংগ্রেসের সেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের সমস্ত ভোট সেখানে হওয়ার পরেও এত মানুষ যদি আজকে সেখানে জড়ো হয়েছে, সেখানে সবাই কিন্তু বিজেপি নয়, সেখানে কিছু মানুষ, সাধারণ মানুষও রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের এই বিষয়টা দেখা উচিত যে আজকে মানুষ সেখানে হয়তো অত্যাচারিত হয়েছে এই সমস্ত শিবু হাজরাদের মতো নেতাদের দ্বারা, তবে গিয়ে আজকে তারা বিজেপির প্ররোচনায় পা দিচ্ছে। বিজেপি সুযোগ সন্ধানী একটা দল, তারা চাইছে গোটা ভারতবর্ষে এই মুহূর্তে দাঙ্গার একটা পরিবেশ তৈরি করতে। এই বিষয়ে আমি যে কথাটা আপনাদেরকে বলছি, আমি তথ্য প্রমাণ আপনাদেরকে দেবো যে সন্দেশখালীর আজকে এত বড় একটা অগ্নিকাণ্ড, এত বড় একটা ঝামেলা, তার মধ্যে 100% শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সেগুলোও আপনারা দেখেছেন। সেই শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে বোঝা যাচ্ছে বিজেপির এখানে পিছনে একটা 100% মদত রয়েছে। তবে এই বিষয়টা 100 বার অস্বীকার করব না যে বিজেপির মদত যতই থাকুক, সে বিষয়ে বিজেপি আজকে যে এই সমস্ত মানুষগুলোকে ফুঁসলিয়ে নিজেদের দিকে করে শিবু হাজরা এবং সেখানকার শেখ শাহজাহানের বিরুদ্ধে দাঁড় করাতে পেরেছে, সে বিষয়ে অবশ্যই কিন্তু কোথাও না কোথাও তৃণমূল নেতৃত্বকে দেখতে হবে যে শিবু হাজরাদের মতো যারা মানুষ রয়েছে তারা কিন্তু মানুষকে অত্যাচারিত সত্যিই করেছে কিনা, এবং যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এরকম নেতা রয়েছে যারা নিজেদের পায়ের তলায় সাধারণ মানুষকে পিষে মারতে চাইছে এবং নিজেদের তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির যে শুদ্ধ মুখ, পরিষ্কার মুখ, সেই মুখটাকে ব্যবহার করে নিজেদের পকেট ভরাচ্ছে, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু তৃণমূল কংগ্রেসকে 100 বার নেতৃত্বকে নজর দেওয়া প্রয়োজন এই সামনের ভোটের মুহূর্তে। কেন কি বিজেপি দল প্রচণ্ড পয়সা ধরে, তাদের প্রচুর পয়সা রয়েছে, তাদের ইডি সিবিআই এর ক্ষমতা রয়েছে, তাদের টেকনোলজির ক্ষমতা রয়েছে, তাদের ফেসবুকের ক্ষমতা রয়েছে, তাদের ইন্টারনেটের ক্ষমতা রয়েছে, সমস্ত কিছু ক্ষমতা তাদের রয়েছে। তাদের কিন্তু মাত্র কোনো রকম মানুষকে ভুলিয়ে ফুসলিয়ে তাদের দিকে করে নেওয়ার মতো ক্ষমতা এই মুহূর্তে তাদের টাকা যে সমস্ত রয়েছে, টাকা দিয়ে এই সমস্ত কাজ কিন্তু তারা করতে পারে। এই সাধারণ গ্রামবাসী তারা খুব শান্তিতে থাকতে চায়, তারা খেতে সাধারণ দুমুঠো খেতে চায়, সুখে শান্তিতে রাত্রে বসবাস করতে চায়। তারা যদি দিনের শেষে শিবু হাজরার মতো যেটা গ্রামবাসী বলছে তাদের হাতে অত্যাচারিত হয়, তারা একসময় ভয়ে কিছু বলেনি, কিন্তু এখন যখন তাদেরকে বিজেপি গিয়ে সামনে গিয়ে উস্কানি দিচ্ছে, টাকা দিচ্ছে, তাদেরকে ভরসা যোগাচ্ছে যে তোমরা এগিয়ে যাও, লাঠি ধরো, আমরা তোমাদের সাথে আছি, এই সুযোগটা কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের কাছে অনুরোধ থাকবে তারা দেখুক যাতে আগামী দিনে বিজেপি এরকম কোনো জায়গায় যেন সুযোগ না পায়। কারণ মানুষ খুব শান্তপ্রিয় মানুষ, বিভিন্ন জায়গায় এরকম যে 20% মানুষ তৃণমূল কংগ্রেসে বিশেষ করে অন্য দল থেকে এসে আশ্রয় নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের নাম হারিয়ে খাচ্ছে, তারাই কিন্তু দলের নামটা বদনাম করছে। এরপর আমি আসছি আপনাদেরকে যেটা বলছিলাম যে তৃণমূল কংগ্রেস যতই সন্দেশখালীতে যে ঘটনায় জড়িত থাকুক না থাকুক সেটা পরের বিষয়, কিন্তু এই বিষয়ে অগ্নিসংযোগের বিষয়ে এবং মানুষকে খেপিয়ে তোলার বিষয়ে পশ্চিমবঙ্গে একটা দাঙ্গার বা মারপিটের পরিবেশ সৃষ্টি করার পেছনে কিন্তু বিজেপি দলের যথেষ্ট ভূমিকা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যেভাবেই থাকুক রয়েছে। তার কারণ বিজেপি এমন একটা দল, সেটা বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষকে চেষ্টা করছে একটা অন্যরকম দাঙ্গার পরিবেশ তৈরি করতে, এবং 2024 সালে বিজেপির একটাই হাতিয়ার ভোটে জেতার জন্য, সেটা হচ্ছে রাম মন্দির, ধর্ম এবং দাঙ্গা মারপিট এসব। এই কারণে আমি কেন বলছি যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য, তার আমি ছবি আজকে আপনাদেরকে তুলে ধরবো যে সেই জায়গায় মুসলমান সম্প্রদায়ের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে, কিভাবে হেনস্থা করা হচ্ছে তাদেরকে, যেটা আমাদের দেশে আজকে ভাবুন আপনি হিন্দুই হয়ে থাকতে পারেন, হিন্দু ধর্ম কখনো বলে না যে কোনো রকম অন্য ধর্মকে শাস্তি দিতে বা সেই সমস্ত ধর্মকে ছোট করতে, মারতে, এরকম তো আমাদের হিন্দু সম্প্রদায় কখনো বলে না। তাই আপনি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকেন, আমি যে ছবিগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো দেখে আপনি যথেষ্টই বিচলিত হতে পারেন এবং আপনাদের মনে হতে পারে যে সত্যিই আমাদের দেশ আজকে কোথায় আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। একবার ভেবে দেখবেন যে 2014 সালের আগে আমাদের দেশে এতটা হিন্দু মুসলমান নিয়ে ভাগাভাগি ছিল না, কিন্তু আজকে আপনার টিভি খুললে, ফেসবুক খুললে দেখতে পারবেন যে বিজেপি শাসিত রাজ্যে কী হারে মুসলমান সম্প্রদায়ের প্রতি এক প্রকার জোরপূর্বক একটা অত্যাচার চলছে, যে অত্যাচারটা আমি বিশেষভাবে সমর্থন করি না। কারণ আমরা হতে পারে সংখ্যালঘু সম্প্রদায় মুসলমান এখানে খুব কম পার্সেন্ট রয়েছে, 30% ভারতবর্ষে রয়েছে হয়তো মুসলমান, কিন্তু সেই জায়গায় দেখতে গেলে আমরা একসময় কিন্তু যথেষ্ট
মিলেমিশে থেকেছি এবং মিলেমিশে থাকতে পছন্দ করেছি। কিছু কিছু মুসলমান রয়েছে যারা জেহাদিতে চলে যায়, যারা বোম বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকে, আইসিসে চলে যায়, আইএসএসে চলে যায়, কিন্তু সেই মুসলমানের জন্য একেবারেই যেরকম দায়ী নয় গোটা মুসলমান সম্প্রদায়, সেরকম কিছু কিছু মানুষ রয়েছে বিজেপি পার্টিতে রয়েছে, হিন্দু ধর্মে রয়েছে, যারা উগ্র হিন্দুত্ব পছন্দ করে, মারপিট করতে পছন্দ করে, খুন খামারি করতে পছন্দ করে, মুসলিমদের একটা শিক্ষা দিতে পছন্দ করে, সেই হিন্দুদের দায় কিন্তু গোটা হিন্দু সম্প্রদায়ের ওপরেও বর্তায় না। তো যে কথাটা আমি আপনাদেরকে বলছি বা এই কথাটা কেন বলছি সেটা আজকে প্রত্যক্ষ প্রমাণ দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাবো, এবং পাশে কিছু কিছু রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যগুলোর ছবি আপনাদেরকে একে একে দেখাবো এবং আপনাদেরকে বুঝতে সাহায্য করব যে সন্দেশখালীর ঘটনাটায় যেটা ঘটছে সেটার পেছনে কতটা বিজেপির ইন্ধন রয়েছে, এটা আপনারাই বুঝতে পারবেন। এই মুহূর্তে গোটা দেশের মধ্যে সন্দেশখালী ছাড়াও আরেকটা জায়গা জ্বলছে, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের হালদওয়ানি বলে একটি জায়গা রয়েছে, সেখানে মারাত্মক ভয়াবহ কাণ্ড ঘটেছে এবং সেখানে ইতিমধ্যেই দাঙ্গাতে, হানাহানিতে, মুসলমানের সঙ্গে পুলিশের দাঙ্গাতে পুলিশের সঙ্গে দেখাও গিয়েছে যে বহু হর হর মহাদেব জয় শ্রীরাম বলে বহু মানুষ মুসলমানদের ওপর পাথরও পুলিশের সঙ্গে মিলিয়ে সেখানে চালাচ্ছে, এবং সেখানে ইতিমধ্যে দাঙ্গাতে 5 জন মারা গিয়েছে। কারেন্ট ঘটনা, কালকের ঘটনা, পরশুর ঘটনা আপনারা মেন স্ট্রিম মিডিয়াতে দেখতে পাবেন না, যারা গদি মিডিয়া যেগুলোকে আমরা বলি সেখানে দেখতে পাবেন না। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন, আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন। সেখানে ঘটনাটা একবার ছোট্ট করে আপনাদের বলে দিই যে সেখানে একটি জমির উপর মাদ্রাসা তৈরি হয়েছিল, সেই মাদ্রাসাটাকে ভাঙাকে কেন্দ্র করে আজকে হালদওয়ানি, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত, সেখানে ভয়ঙ্কর আগুন জ্বলছে, ভয়ঙ্কর মারামারি চলছে। আমি কথা বলছি, আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি। এর ভিডিও আমি প্রচুর পেয়েছি, সেই ভিডিওগুলো আপনাদের কাছে চালাবো না, এতটা সংবেদনশীল ভিডিওগুলো প্লে করে আপনাদেরকে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে আমি দেখাতে পারি, কিন্তু সেখানে ফেসবুকের অনেকটা ব্যাপার থাকে যে সংবেদনশীল ভিডিও চালানো যায় না, তার জন্য ভিডিওটা আমার তারা ডিলিট করে দিতে পারে, সেই জন্য আমি ভিডিওগুলো চালিয়ে দেখাচ্ছি না। কিন্তু অগ্নিসংযোগের ঘটনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে, কীভাবে অগ্নিসংযোগ করেছে। এগুলো প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের বাড়ি, মসজিদ সেখানে জ্বালানো চলছে, এবং তার সাথে সাথে মুসলমানদের যেটা দোষ ছিল সেখানে যে মাদ্রাসাটা, যেটা শোনা যাচ্ছে যে পুষ্কর সিং ধানি সেখানকার মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, সেখানে পৌরসভা একটি আইন বের করেছে যে যেগুলো ইললিগাল জায়গায় অবস্থিত সেগুলোকে তারা ভাঙবে, এবং তার মধ্যে একটা মাদ্রাসা ছিল, একটা মসজিদ ছিল, এবং এই আস্থার সঙ্গে জড়িয়ে থাকা জিনিসটা, মুসলমানদের আস্থার সঙ্গে জড়িয়ে থাকা একটা মসজিদ, একটা মাদ্রাসা, সেটা ভেঙে দেওয়ার জন্য সেখানে এতটা আগুন জ্বলে। যে মুসলিম জায়গায় অধ্যুষিত এলাকা, এই হালদওয়ানি, মাফ করবেন, মুসলিম অধ্যুষিত এলাকা হালদওয়ানি, এই হালদওয়ানিতে এতটা মুসলমান সম্প্রদায়ের বসবাস যে সেখানে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে উঠেছে যে তাদের একটা আস্থার সঙ্গে জড়িয়ে থাকা মাদ্রাসাকে ভেঙে দিয়েছে পুষ্কর সিং ধানি, অর্থাৎ বিজেপির সরকার। আমি যেটা বিজেপি সরকারের কাছে জানতে ইচ্ছা করছি যে সেইখানে যখন ভাঙার একটা অর্ডার হয়েছে, সেখানে কোনো রকম হিন্দু মন্দির কিছু কিন্তু ভাঙতে দেখা যায়নি, সেখানে শুধুমাত্র মুসলিমদের যে মাদ্রাসা এবং মসজিদগুলো রয়েছে সেগুলোকেই সেখানে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, এবং সেইখানে মুসলিম সম্প্রদায় অত্যাচারিত হয়ে আজকে রাস্তায় নেমেছে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কি হারে মুসলমান মহিলারা পর্যন্ত রাস্তায় নেমেছে, এবং একটা ভিডিও আপনাদের কাছে আমি ছোট্ট করে চালিয়েও দেখাচ্ছি যে দেখুন কিভাবে ইট ছুটছে পুলিশ মুসলমান মহিলাদের উপর কিভাবে পুলিশ ইট মারছে, লাঠি মারছে, সমস্ত কিছু স্ক্রিনশট আপনাদেরকে আমি কথা বলার সঙ্গে সঙ্গে দেখাচ্ছি, ভিডিওগুলো প্লে করতে পারছি না। এটা হচ্ছে উত্তরাখণ্ডের ঘটনা। এই ঘটনা থেকে যদি সৃষ্টি করে একটা গোটা উত্তরাখণ্ডে আজকে কিন্তু কারফিউ জারি হয়ে যাচ্ছে, 144 ধারা জারি হয়ে যাচ্ছে। মানুষ সেখানে, সেই উত্তরাখণ্ডে যেখানে ঘুরতে যেতে পারতো, এই শীতকালে ঘুরতে যেতে ভালোবাসতো, সেখানে আজকে কারফিউ চলছে। এরকম একটা উত্তরাখণ্ডে বিজেপি শাসিত এলাকা দাঙ্গার পরিস্থিতি আজকে তৈরি হয়ে গেছে লোকসভা ভোটের আগে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন স্ক্রিনে আপনাদেরকে লেখা আছে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে লাদাখে অনশন চলছে। লাদাখে অনশন কে করছে? রিল লাইফের র্যাঞ্চো। 3 ইডিয়টস বলে একটা সিনেমা ছিল, 3 ইডিয়টস সিনেমায় যে চাঁচোর বলে একজন আমির খান যেটার ভূমিকায় অভিনয় করেছিল, সেখানকার হিরো, সে আজকে ওখানকার বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের তাদেরকে অধিগ্রহণ করে নেওয়া হয়েছে। সেখানে প্রচুর শয়ে মানুষ, দেখুন আপনাদের স্ক্রিনশটে রয়েছে, কত মানুষ সেখানে রাস্তায় নেমেছে লাদাখকে বিজেপি সরকারের এগেন্স্ট থেকে মুক্ত করবে বলে, লাদাখকে পূর্ণ মর্যাদা দেওয়ার জন্য। সেখানে নাকি কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষণা হয়েছে, এবং সেখানে বিজেপি সরকার প্রচণ্ড অত্যাচারিত একটা ভূমিকা নিচ্ছে, অত্যাচার করছে সেখানকার মানুষের প্রতি। আজকে উত্তরাখণ্ডের পরে লাদাখও কিন্তু, লাদাখের মতো একটা ভ্রমণ পিপাসু এলাকা, ভ্রমণ করতে মানুষ ভালোবাসতো সেই এলাকায় গিয়ে, সেটাও কিন্তু আজকে অগ্নিসংযোগে জ্বলছে। লাদাখের পরে চলে আসবো আমরা আর এক বিজেপি শাসিত এলাকা, সেটা হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার মণিপুর আজকে 3 মাস চলছে, এখনো পর্যন্ত মণিপুরের কোনো দাঙ্গায় সুরা হয়নি, সেখানে নিত্যদিন গৃহযুদ্ধ চলছে, এবং আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা মণিপুরের ঘটনা। কেন মণিপুর জ্বলছে এটাও মিডিয়া বিভিন্ন প্রশ্ন করছে, কিন্তু নরেন্দ্র মোদী আসামে গিয়েছিলেন কিছুদিন আগে, পাশের রাজ্য মণিপুরে গিয়ে সেখানকার কোনো রকম পরিস্থিতির উন্নতি করার কথাও বলে আসেননি, না সেখানে অমিত শাহ গিয়েছেন। আজও মণিপুরকে একেবারে দেশের বাইরের একটা রাজ্য হিসাবে ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে জ্বলে যাচ্ছে মানুষ, অগ্নিসংযোগের ছবি আপনাদের চ্যানেলে আমি দেখাচ্ছি। তো
দেখতে পেলেন উত্তরাখণ্ড বিজেপি শাসিত এলাকা, সেখানে অগ্নিসংযোগ চলছে, মুসলমানদের সেখানে মুসলমানদের সেখানে মসজিদকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, একটা অত্যাচার চলছে। লাদাখে সেখানকার স্থানীয় মানুষদেরকে খেপিয়ে তোলা হয়েছে, সেখানকার রিল লাইফের যে সব থেকে বড় হিরো র্যাংশোর, যে সেখানে এত বড় একটা কাজ করেছিল, সে আজকে এই অবস্থা হয়ে লাদাখ পড়ে আছে। তারপরে মণিপুরের ঘটনাও আপনাদেরকে দেখালাম। এরপর আরো কিছু কিছু রাজ্যের আমি বিজেপি শাসিত রাজ্যের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অযোধ্যায় আপনাদের স্ক্রিনে রয়েছে, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন আর রামচন্দ্রের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয় 22শে জানুয়ারি। তার আগে পরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা বেশ কয়েকটি রাজ্যে অশান্তির ঘটনা ঘটছে। অর্থাৎ দেশে আমাদের রাম এসছেন, শ্রী রামচন্দ্র এসছেন, কিন্তু দেশে রামচন্দ্র আশাকে কেন্দ্র করে যেভাবে একটা দল, একটা গেরুয়া শিবির মানুষের সঙ্গে দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে লেগেছে, আমার সত্যিই খুব ভয় লাগছে। এবং আপনাদেরকেও বলছি যে আশঙ্কা সঙ্গে থাকুন, যে আজকে আমাদের ভারতবর্ষ এই জায়গায় ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে, যেখানে কিন্তু খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আপনার বাড়ির সামনের গেটটা খুলতেও আপনি ভয় পাবেন, এবং হিন্দু মুসলমানের রায়ের খুব সম্ভবত না লেগে যায়, এটাই একটা চিন্তার বিষয়। দেখুন, যেদিন রাম মন্দির উদ্বোধন হয়েছে তার আশেপাশের কিছু ঘটনা আপনাদেরকে দেখায়। মধ্যপ্রদেশের একটা ঘটনা, সেখানে অযোধ্যার রাম মন্দিরকে উদ্বোধনকে কেন্দ্র করে 21শে জানুয়ারি মধ্যপ্রদেশের ঝাবুয়াতে কয়েকজন ব্যক্তি ধর্মীয় স্লোগান দিতে দিতে গির্জার উপরে চড়ে সেখানে গির্জার মধ্যে গেরুয়া পতাকা লাগিয়ে দেয়। এগুলোই কি কাম্য ছিল হিন্দু ধর্মে? বা এগুলো কি হিন্দু ধর্মের কখনো যারা সেবক প্রকৃত তারা কি বলেন এরকম কাজ করতে? একটা গির্জা, সেখানে আমাদের দেশে কত পার্সেন্ট খ্রিস্টান বাস করে? খুবই সামান্য পার্সেন্ট, ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে সামান্য পার্সেন্ট মানুষ গির্জায় বসবাস করে। 25শে ডিসেম্বরে আমরা প্রত্যেকটা বাঙালি গির্জায় গিয়ে প্রার্থনা করি, প্রত্যেকটা বাঙালি কেক কাটি, কত সেলিব্রেশন করি। আবার তারাও যারা খ্রিস্টান রয়েছে তারা কিন্তু আমাদের দুর্গাপুজোতেও যথেষ্ট আনন্দ করে, মেতে ওঠে। তো সেই সমস্ত মানুষ গির্জার মধ্যে কিছুটা তাদের ধর্মকে নিয়ে রয়েছে। মধ্যপ্রদেশের বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের কিছু গুন্ডা বাহিনী গিয়ে সেখানকার গির্জার মধ্যে গেরুয়া পতাকা লাগিয়ে দিচ্ছে। আজকে যদি সেই খ্রিস্টানগুলো রাস্তায় নেমে প্রোটেস্ট করে এবং একটা মারপিটের পরিস্থিতি হয়, তার জন্য এই দায় কে নেবে বলুন? এর পরের স্ক্রিনশটটা দেখুন, পরের ঘটনাটা দেখুন। জামা মসজিদের সামনে রাম ভজন। মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত জামা মসজিদ, যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয় তারপর থেকেই মধ্যপ্রদেশের জামা মসজিদের সামনে আপনাদের স্ক্রিনে ছবি রয়েছে, দেখুন গেরুয়া বাহিনী কিছু গিয়ে সেখানে মসজিদের সামনে দাঁড়িয়ে রাম ভজন করছে। এটা কি কাম্য ছিল আমাদের হিন্দু ধর্মে? বা আজ থেকে 10 বছর আগে এসব পরিস্থিতি আমাদের দেশে তৈরি হয়েছে? আপনারা তো সবাই 10 বছর আগেও ছিলেন বলে জানাবেন। আমাদের হিন্দু ধর্ম বলে কি মসজিদের সামনে গিয়ে কাউকে বিরক্ত করতে? এটা কি প্রকৃত হিন্দু ধর্মের কাজ কখনো ছিল? আজ পর্যন্ত তো আমি কোনোদিনও দেখিনি। বা আপনি সাপোজ এটাকেই চিন্তা করে দেখুন যে 5টা মুসলমান মানুষ আপনার বাড়িতে কীর্তন চলছে এবং সামনে এসে যদি আজান পড়ে, তাহলে আপনার যতটা বিরক্ত লাগবে সেই মুসলমান সম্প্রদায়ের যারা সেখানে আজান বা নামাজ পড়তে গেছে, সেখানে গিয়ে ভজন করছে, তাদেরও তো ততটাই অসহিষ্ণুতা হয়ে উঠতে পারে, এবং সেই পরিস্থিতিতে কিন্তু একটা মারপিটের পরিস্থিতি তৈরি হতে পারে। তো কাউকে ডিস্টার্ব করা তো এইভাবে উচিত নয়। এটা হচ্ছে মধ্যপ্রদেশের ঘটনা, এটাও কিন্তু একটা ডবল ইঞ্জিন সরকারের জায়গা। এরপরের স্ক্রিনশট দেখুন, মসজিদের ফটকে গেরুয়া পতাকা। কোথায় হয়েছে এটা? উত্তরপ্রদেশে। কোথায়? উত্তরপ্রদেশ, যোগী রাজ্য, সেখানেও কিন্তু ডবল ইঞ্জিন সরকার। উত্তরপ্রদেশের সন্ত কবির নগরে এক শোভাযাত্রা বের করা হয়েছিল, সেটির চলার পথেই একটা মসজিদ দেখা গেছিল, এবং সেই মসজিদটা যেই দেখা দেয়, হিন্দুদের যে এই বিজেপি সরকারের যারা বলে তথাকথিত আসল হিন্দু, তাদের যে যাত্রা চলছিল, সেই যাত্রা থেকে যেই মসজিদ দেখা গেছে সেখানে গিয়ে মসজিদে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। কেন? আমাদের হিন্দু সম্প্রদায় কি এটা বলে? আমাদের সনাতন ধর্ম কি এটাই বলে যে অন্য ধর্মদের ক্ষতি করে দিতে, অন্য ধর্মদেরকে রাস্তায় নামিয়ে দিতে, সে মুসলমান হোক গির্জা বা খ্রিস্টানদের গির্জা হোক? এটা কিন্তু হচ্ছে উত্তরপ্রদেশের যোগী রাজ্যে, যোগী আদিত্যনাথের সেখানে সরকার রয়েছে, সেটাও কিন্তু বিজেপি শাসিত এলাকা। এরপরে তেলেঙ্গানায় খুবই একটি নোংরা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা আমি আপনাদেরকে এখানে বলতে পারবো না, স্ক্রিনশটে রয়েছে, আপনারা পড়ে নেবেন। তেলেঙ্গানায় একটি যুবককে, স্ক্রিনশটে রয়েছে, সেইভাবে ঘোরানো হয়েছে রাস্তায়, এবং ঘোরানোর সাথে সাথে তাকে যে একেবারে তার শরীরে অগ্নিদগ্ধ করে দেওয়া হয়েছে। অগ্নিদগ্ধ করে দেওয়ার একটি প্রচেষ্টা চলেছে তার শরীরে। একটি মুসলিম সম্প্রদায়ের ভাই তাকে রাস্তায় একেবারে খোলামেলা করে দিয়ে তার যেটা আমরা বলি যে জায়গা, সেই বাজে একটি জায়গা, নিজের আর কি গোপন জায়গা, সেই গোপন জায়গায় তার অগ্নিসংযোগ করে দেওয়ার চেষ্টা করেছিল কিছু উগ্র হিন্দু। সেখানেও কিন্তু এই বিজেপির উপরেই লোকের উংলি তুলেছে, লোকে বলেছে যে তারা কিন্তু বিজেপি দলের সঙ্গে যুক্ত। এরপরের ছবি দেখুন, কবরস্থানে আগুন ধরা হয়েছে। কোথায়? এটা হয়েছে বিহারে। এখন কার? নীতিশ কুমার কিন্তু এনডিএতে মিশে গেছে, অর্থাৎ বিজেপির সেখানে রমরমা বাজার। তাই বিহারের কবরস্থানে একটি আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এইটা চলছে আমাদের দেশের এখন বিভিন্ন জায়গায়। আমি এই ঘটনাগুলো আপনাদেরকে কেন দেখালাম? আমি এই ঘটনাগুলো আপনাদেরকে শুধুমাত্র এই কারণেই দেখালাম যে এর সঙ্গে আপনারা সন্দেশখালীর ঘটনাটাকে মিলিয়ে একবার দেখে নেবেন, যে বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে, রাজ্যে যে সমস্ত জায়গায় বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে, অথবা যে সমস্ত জায়গায় বিজেপি
বিরোধী দলে রয়েছে, সেই জায়গার সমস্ত রাজ্যের পরিস্থিতি কিন্তু আজকে আগুন জ্বালানোর পরিস্থিতি। লোকসভা ভোটের আগে এটা একটা বিজেপির মোক্ষম চাল। তাই প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে আমার করজোড়ে আবেদন, এই রকম যদি সরকার আগামী দিনে আপনারা চান তো সেটা আপনাদের ব্যাপার, কিন্তু পরিস্থিতি আপনারা নিজেদের হাতে তৈরি করে রাখুন যে আগামী দিনে আমাদের দেশে আপনার ঘরের সামনে রক্তগঙ্গা বইবে। সে আপনি হিন্দু হন, মুসলমান হন, কারণ মুসলমান থাকতে পারে 30%, হিন্দু থাকতে পারে 70%। প্রত্যেকটা হিন্দুই তো আর মারপিটে অংশগ্রহণ করবে না, আবার প্রত্যেকটা মুসলমানও মারপিটে অংশগ্রহণ করবে না। একটা সাময়িক, একটা ছোট্ট সম্প্রদায়, কিছু কিছু মানুষ, কিছু কিছু সংগঠন একে অপরের সঙ্গে কিন্তু ঝামেলায় জড়াবে, আর তার সঙ্গে খুন হবে সাধারণ মানুষ। সাধারণ মানুষ না বাইরে বেরোতে পারবে, সাধারণ মানুষ না আপনাদের বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারবে, না শাকসবজি আপনারা কিনতে যেতে পারবেন, ঘরে দিনের পর দিন বন্ধ হয়ে থাকতে হবে। 1990 সালে যে ঘটনাটা ঘটেছিল, খুব সম্ভবত সেই ঘটনা আমাদের দেশে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। আপনারা এই ঘটনা থেকেই পরিষ্কার দেখতে পাচ্ছেন। আমি একটা স্ক্রিনে ছবি দেখাবো আপনাদেরকে, এই স্ক্রিনে ছবিটা, ভিডিওটা ছোট্ট করে প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা প্রথমে দেখুন, তারপর আমি বলছি। गोलियां चल रही हैं, गोलियों की आवाज आएगी। आई गोली। बेबी कहाँ है तू? जल्दी आ बेबी। नोनी उनको अंदर देखो दीदी, गोलियां चल रही हैं। बेबी कहाँ है मेरी? गोली। এই ভিডিওটা উত্তরপ্রদেশের ওই হালওয়ানি থেকে এসেছে। উত্তরপ্রদেশের হালওয়ানির কোনো এক নাগরিক তার টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছিল, এবং সেখানে শোনা যাচ্ছে গুলির আওয়াজ। সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত বলছে যে 5 জন মারা গেছে, কিন্তু সেখানে কিন্তু বহু মুসলমানকে এইভাবে গুলি করে দেওয়ার একটা আওয়াজ ভেসে আসছে। সত্য মিথ্যা আমি বলতে পারবো না, টুইটারে যেটা প্রকাশ হয়েছে আমি সেই টুইটারের ভিডিওটাই আপনাদেরকে চালালাম। আমি জানি না যে আমাদের দেশে এই রকম কেন আস্তে আস্তে ধর্ম নিয়ে অসহিষ্ণুতা বেড়ে চলেছে। আমি শক্তিশালী, হিন্দু অবশ্যই শক্তিশালী, মুসলমান মরছে, কিন্তু একটাও কি হিন্দু মরবে না? আপনারা যারা এই জিনিসটাকে, যারা আমি বলছি যারা হিন্দুদের এই খুশিটাকে খুশি ভাবছেন, এবং যারা মুসলমানদেরকে মারলে ঘরের মধ্যে আনন্দিত হচ্ছেন যে ঠিক আছে মুসলমান মারা গেছে, যখন মুসলমানরাও কাউকে মারবে সেটাও আমাদের হিন্দু ভাই থাকবে। হতে পারে মুসলিম 10টা মরবে, কিন্তু হিন্দুও 4টে মরবে। সেই হিন্দু এবং সেই মুসলিমরাই কিন্তু সাধারণ মানুষ হবে। যারা দাঙ্গায় মরছে সেই সমস্ত নেতারা কিন্তু কেউ মরবে না। যারা দাঙ্গার লিডার, যারা 40টা বডিগার্ড নিয়ে ঘরে, কেউ কিন্তু মারা পড়বে না। আজকে যদি পশ্চিমবাংলায় দাঙ্গা হয়, না মারা যাবেন শুভেন্দু অধিকারী, না মারা যাবেন তৃণমূল কংগ্রেসের কোনো বড় নেতা, না মারা যাবেন কোনো ধর্মীয় মুসলমান নেতা, না মারা যাবেন কোনো ধর্মীয় হিন্দু নেতা, মারা যাবে কিন্তু আমার আর আপনার মতো সাধারণ মানুষ। আমার আর আপনার মতো সাধারণ মানুষের কোনো এক ব্যক্তি মারা যাবে, তার বাড়িতে কান্না উঠবে, আর সেই ধর্মীয় নেতারা কিন্তু কোথাও চায়ের থেকে বসে একে অপরের সঙ্গে আলোচনা করবে। এটা কিন্তু বাস্তব, এইভাবেই বিভিন্ন জায়গায় চলে আসছে। আজকে যে উত্তরপ্রদেশে এরকম ঘটনা চলছে, আজকে যে এই উত্তরাখণ্ডে হালওয়ানিতে এরকম মুসলমানদের মসজিদকে ভাঙাকে কেন্দ্র করে এরকম ঘটনা চলছে, সেখানে কিন্তু নির্বিচারে গুলিতে মারা যাচ্ছে সাধারণ মুসলমান। সেখানে সেই মুসলমানরা আবার কিন্তু কোনো হিন্দু পরিবারের বাড়িতে গিয়ে লাঠি চালাচ্ছে। আমি ছবি দেখাবো পুলিশকে কিভাবে সেখানকার মুসলমানরা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। দেখুন, এ দেখুন, পুলিশের মহিলা কর্মকর্তা, মহিলা থেকে আরম্ভ করে সকলকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কিছু মুসলমান ব্যক্তি পাথর তুলছে, তারা হিন্দু পরিবারের ওপর পাথর ছুড়বে বলে। এইটাই চলতে থাকবে কালচার, এইভাবেই কি চলবে? এবং এইভাবেই কি আমাদের দেশ এগোবে? এটাই কি আমাদের দেশের বিকাশ? এটাই কি আমাদের দেশ ডলারের সঙ্গে আস্তে আস্তে নিজেদের কম্পেয়ারে আমেরিকার সঙ্গে একে অপরের সঙ্গে মিলে যাবে? এটাই কি আমাদের দেশে শিক্ষার ব্যবস্থা? এটাই কি আমাদের দেশের স্বাস্থ্যর ব্যবস্থা? এইভাবে আমাদের দেশে এগিয়ে যাবে? এইভাবে বিশ্বগুরু আমাদের দেশকে বিশ্বগুরু বানাবে? নাকি সত্যি আজকে আফ্রিকার আদিম রাজ্যের মতো, আফ্রিকার আদিম দেশের মতো আমাদের দেশও হয়ে যাচ্ছে? এই রকম পরিস্থিতি আমি দেখেছিলাম জিম্বাবুয়েতে হয়েছিল, নামিবিয়াতে হয়েছিল, সিরিয়াতে হয়েছে, ইরানে হয়েছে। ভারতবর্ষে আমার জ্ঞান থাকাকালীন আমি শুনেছিলাম 1990 সালে হয়েছিল, তখন আমার 2 বছর 1 বছর বয়স। কিন্তু আজকে আমি দেখছি আমার চোখের সামনে এই ঘটনাটা আস্তে আস্তে ধীরে ধীরে যে জায়গায় প্রকাশ পাচ্ছে। বিজেপি সরকার 2024 সালে দেশ গঠন করার পরে প্রত্যেকটা মুসলমানের জায়গায় হস্তক্ষেপ করবে, এবং মুসলমানরাও খেপে উঠবে, তারাও প্রত্যাঘাত করবে, এবং একটা বিভৎস রকমের দাঙ্গার পরিবেশ না সৃষ্টি হয়, এটাই আমার আশঙ্কা। এবং তাতে মারা যাবে কিন্তু সাধারণ মানুষ, না কোনো মুসলিম নেতা মারা যাবে, না কোনো হিন্দু বড় নেতাও মারা যাবে, না RSS এর মোহন ভাগবতের কিছু হবে, না IIM এর যে ওই ওএসি রয়েছে তারও কিছুই হবে না। মারা যাবে সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমান ভাই বোনেরা। এটাই আমার ভারতবর্ষ। আজকে আমরাই বেছে নিয়েছি। গ্যাস কিনছি 1450 টাকা, 1200 টাকায়, পেট্রোল কিনছি 200 টাকায়, আগামী দিনে কিনবো। বিভিন্ন শাকসবজির দাম বাড়ছে, কিন্তু আমরা এটাই বেছে নিয়েছি কেন কি আমরা রাম মন্দির পেয়েছি, তাতেই খুশি। রাম মন্দিরেই আমরা খুশি। রাম মন্দিরকে নিয়ে একটা ঘটনা বলেছিল জগৎগুরু বাবা, যে দেশে যদি মন্দির স্থাপিত হয় তাহলে আমাদের আর ডাক্তার লাগবে না। এই ঘটনাটা বলার পরে সত্যি তার 2 দিন পরে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন এবং রক্ত নিচ্ছেন। সত্যি রাম আছেন। যদি রাম না থাকতেন
তাহলে তাকে এত বড় শিক্ষাটা দিতেন না। জগৎগুরু বলে যাওয়ার দুদিনের পরে তিনি হাসপাতালে ভর্তি হচ্ছেন। আর গায়ে যে রক্তটা নিচ্ছেন সেই রক্তটা কে বলতে পারে? কোনো এক মুসলমান ব্যক্তিরই দেওয়া। বহু জায়গায় রক্তদান শিবির হয়, সেখানে কত মানুষ রক্তদান করে, তার গায়ে যে রক্তটা যাচ্ছে কে বলতে পারে সেটা একটা মুসলমানেরই না দেওয়া। তো এইভাবেই চলছে আমাদের রাজ্য দুনিয়া। আপনারাই সিদ্ধান্ত নেবেন কি করবেন। আজকে চলি। জয় হিন্দ, বন্দে মাতরম।